আমার ছেলে ও মেয়ে তারা দুজনেই একই ঘরে থাকত। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার শব্দ শুনে আমি চমকে উঠলাম। শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক ভয় তৈরি হলো। আমার মেয়ে ফিসফিস করে বলেছিল, ভাই একটু আস্তে। মেয়ের কথাগুলো শুনে আমার মনে সন্দেহ জন্মায়। আমি আস্তে করে তাদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম, আর যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবার মতো উপক্রম হলো। আমার নাম অর্চনা, আমি একজন সাধারণ গৃহবধূ। আমার একটি মেয়ে অরিত্রী এবং দ্বিতীয় বিয়ের পর একটি সৎ ছেলে অরিন্দম আমার জীবনে আসে। অরিত্রী হোস্টেলে পড়াশোনা করত। অরিন্দম আমার নিজের সন্তানের মতো ছিল। অরিত্রী গ্র্যাজুয়েশন শেষ করে বাড়ি ফেরে, আর অরিন্দম পড়াশোনা শেষ করে তারা চাকরির জন্য এক নগরে গেলেও ভিন্ন কোম্পানিতে কাজ শুরু করে। খরচ কমানোর জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, যা আমি সমর্থন করি। তাদের চলে যাওয়ার পর বাড়ি ফাঁকা লাগলেও জানতাম এটি তাদের ভবিষ্যতের জন্য জরুরি। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। স্বামীর সামান্য পেনশন দিয়ে খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে আমাদের বাড়ি বিক্রি করতে হয়। বছরখানেক পর তারা চাকরি পেয়ে টাকা পাঠাতে শুরু করে। আমি তা দিয়ে সংসার চালাতাম এবং কিছু সঞ্চয় করতাম। 5 মাস পার হয়ে গেলেও আমি তাদের দেখতে যেতে পারিনি। আমার স্বামী অসুস্থতায় ভুগছিলেন, আর তার দেখাশোনার জন্য বাড়িতে আমি একাই ছিলাম। 1.5 বছর পর দীপাবলির সময় আমি সন্তানদের বাড়ি আসতে বলি, কিন্তু তারা কাজের অজুহাত দেখিয়ে রাজি হয়নি। অনেক অনুরোধ করেও লাভ হয়নি, তাই আমি নিজেই তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমাদের পল্লীর এক প্রতিবেশীর কাছে আমার স্বামীর যত্নের দায়িত্ব দিয়ে যাত্রা শুরু করি। স্টেশন থেকে ভিডিও কলে তাদের জানাই যে আমি আসছি। অরিন্দম বিস্মিত হয়ে জানায় তারা 3 দিনের মধ্যেই বাড়ি ফিরবে। তার কথা শুনে আমি ফিরে আসি। 3 দিন পর ভোরে ট্রেনে তারা বাড়ি আসে। তাদের দেখে আমার চোখে পানি চলে আসে। আমি আমার 2 সন্তানকেই বুকে জড়িয়ে ধরি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। অরিত্রীর চেহারায় গত 1.5 বছরে অনেকটা পরিবর্তন এসেছে, যা আমি স্পষ্টভাবে লক্ষ্য করলাম। সেদিন তারা বাড়ি ফিরতেই দুজনে একসঙ্গে একটি ঘরে ঢুকে গেল। ভেবেছিলাম অরিত্রী হয়তো ব্যাগ রেখে ঘর থেকে বেরোবে, কিন্তু 1/2 ঘন্টা 40 মিনিট পেরিয়ে গেলেও কেউ বেরোলো না। চা নাস্তা নিয়ে তাদের ঘরে গিয়ে বললাম, তোমরা কি এখন থেকে এই ঘরেই থাকবে? বাড়ির ছাদে আরও একটা ঘর আছে। অরিন্দম, তুমি সেখানে চলে যাও, অরিত্রী ঘরে থাকুক। অরিন্দম উত্তর দিল, না মা, আমি অরিত্রীকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না। আমরা গত 1.5 বছর ধরে একই ঘরে থাকার অভ্যেস করেছি, এখানেও একইভাবে থাকব। তার কথা শুনে একটু অস্বস্তি হলো। অরিত্রীর দিকে তাকিয়ে বললাম, অরিত্রী, তুমি এখন আর ছোট নেই, তোমার ভাইও বড় হয়েছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? একা থাকার প্রয়োজন হলে কি করবে? অরিত্রী জবাব দিল, মা, যে নগরে আমরা কাজ করতাম সেখানে 2 ঘরের ফ্ল্যাট ভাড়া খুব বেশি ছিল, তাই গত 1.5 বছরে একই ঘরে থেকেছি। যখন সেখানে থাকতে পেরেছি, এখানে কেন পারবো না? অরিন্দম ও অরিত্রী একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল, আর আমি তাতে আপত্তি করিনি। সেদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে অরিন্দমের পছন্দের খাবার আর রাতে অরিত্রীর পছন্দের 3-4 ধরনের রান্না করলাম। তবে লক্ষ্য করলাম অরিত্রী খুব কম খেলো। জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তো পুরো প্লেট পরিষ্কার হয়ে যেত। অরিত্রী বলল, মা, এখন আমার রুচি বদলেছে। মেসের সাদামাটা খাবারে অভ্যস্ত হয়ে গেছি। তুমি কাল থেকে সাদামাটা রান্না করো। তাদের এই পরিবর্তনে বুঝলাম বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল আর মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে। তবে লক্ষ্য করছিলাম তারা এক মুহূর্ত একে অপরের থেকে দূরে থাকতে পারছিল না। অরিত্রী যেখানে থাকত, অরিন্দম ঠিক সেখানেই চলে যেত। এক রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি তাদের ঘরে কথা বলতে গেলাম। পাশের ঘরে ঢুকে দেখি অরিন্দম অরিত্রীর হাত ধরে বসে আছে। আমাকে দেখে তারা চমকে উঠল, যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। আমি তখন কোনো কিছু বললাম না, পরিস্থিতি এড়িয়ে গেলাম। তবে পরদিন সকালে এমন এক ঘটনা ঘটল যা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। সকালে আমি তাদের ঘরের দিকে গেলাম, দেখলাম বিছানার চাদরটা বাইরে শুকাতে দেওয়া হয়েছে। এত সকালে কেউ চাদর ধুবে কেন? কৌতূহলবশত অরিত্রীকে কিছু না বলে ঘরের দিকে এগোলাম। ঘরের দরজা বন্ধ ছিল। ঠিক তখনই পেছন থেকে অরিন্দম ডাকল, মা, নাস্তা কি বানিয়েছ?
অরিন্দম আমার কাছে এসে দাঁড়ালো এবং কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের ঘরের চাদর এত সকালে কে ধুয়েছে, কেন ধুয়েছে? আমার প্রশ্ন শুনে অরিন্দম অস্বস্তিতে পড়ে গেল। তার চোখ বারবার অরিত্রীর দিকে চলে যাচ্ছিল। এরপর অরিত্রী সামনে এগিয়ে এসে বলল, মা, চাদরটা আমিই ধুয়েছি, এতে ধুলো জমেছিল, বারবার হাঁচি আসছিল, তাই সকালে ধুয়ে নিয়েছি। আমি শান্ত স্বরে বললাম, তোমাদের আসার আগে আমি ঘরদোয়ার সব ভালো করে পরিষ্কার করেছিলাম, চাদরে ধুলো জমবে কিভাবে? আমার কথা শুনে অরিত্রী বেশ বিব্রত হয়ে পড়ল। তার মুখের অভিব্যক্তি পরিষ্কার বলে দিচ্ছিল সে কিছু একটা লুকোচ্ছে। তখন অরিন্দম বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি চাদর নিয়ে কথা বলছো আর আমি খেতে পারছি না, তুমি কি খাবার দেবে নাকি আমাকে বাইরে গিয়ে খেতে হবে? তার কথা শুনে আমি আলোচনাটা সেখানে বন্ধ করলাম এবং রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম। পরে কাজের চাপে পুরো বিষয়টা ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার 2 সন্তানের আচরণে বেশ পরিবর্তন এসেছে। অরিত্রী যে আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময়ই নিজের ঘরেই কাটায়। আমার সামনে আসতেও যেন এড়িয়ে চলার চেষ্টা করে। সেদিন সন্ধ্যায় খাবার খাবার সময় অরিত্রীর আচরণে অদ্ভুত কিছু লক্ষ্য করলাম। খাওয়া শুরু করতেই সে থালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই তার বমিভাব শুরু হলো। কোনো কথা না বলে দ্রুত বাথরুমের দিকে দৌড়ে গেল, আর অরিন্দমও তার পেছনে ছুটল। আমি পুরো বিষয়টা দেখে হতবম্ব হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না হঠাৎ এমন কি হলো। চিন্তিত হয়ে আমিও বাথরুমের কাছে গেলাম। তখন অরিন্দম অরিত্রীকে কাঁধে ভর দিয়ে বাইরে নিয়ে আসছিল। অরিন্দমের অরিত্রীকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগল। তার এক হাত ছিল অরিত্রীর কাঁধে এবং আরেকটি ছিল তার কোমরে। এটি দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি হলো। তারা এমন আচরণ কেন করছে? আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকলো। আমার মন তখনও অস্থির ছিল, তবে কিছু বললাম না। অরিত্রীকে আরাম দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম। জিজ্ঞাসা করলাম, তোমার হঠাৎ এমন বমিভাব হলো কেন? আমার প্রশ্নের জবাব দিল অরিন্দম, মা, অরিত্রী ঘরে বসে তেল মশলা দেওয়া চিপস খেয়েছে, তাই এখন ওর এমন লাগছে। অরিত্রীও অরিন্দমের কথা সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি, এখন থেকে আর এমন করব না। আমি জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? একটু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। অরিত্রী বলল, মা, আমি অনেক চিপস খেয়ে ফেলেছি, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। এটা বলেই অরিত্রী তার ঘরে চলে গেল। তার না খেয়ে ঘুমাতে যাওয়াটা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলল। রাতের খাবার শেষে আমি তার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম। রাত তখন প্রায় 10টা। দেখলাম তারা দুজনেই ঘরের দরজা বন্ধ করে রেখেছে। আমি দরজায় টোকা দিতেই অরিন্দম দরজা খুলল। ঘরের ভেতরে তাকিয়ে দেখি অরিত্রী ঘুমিয়ে আছে, আর অরিন্দম তখনও জেগে রয়েছে। অরিত্রীকে গভীর ঘুমে দেখে আমি তাকে আর ডাকলাম না। দুধ রেখে আমি ভিড়ে আসতে চাইলাম, কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল। যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম, তখন ভেতর থেকে অরিত্রীর গলার শব্দ পেলাম। সে অরিন্দমকে বলছিল, ভাই, মা কি চলে গেল? তার কথায় বোঝা গেল সে ঘুমানোর ভান করছিল। এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম। অরিন্দম দরজা খুলে জিজ্ঞাসা করল, মা, আবার কি হলো? আমি সোজা জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে কি চলছে? অরিত্রী কেন ঘুমানোর ভান করছিল? অরিত্রী তখন উঠল এবং বলল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ানোর জন্য নিয়ে এসেছো, আমি তো খেতে চাইনি, তাই ঘুমানোর ভান করছিলাম। তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বাড়ল। আমি অরিন্দমকে বললাম, আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমার ঘরে শুয়ে পড়ো, আমি অরিত্রীর সঙ্গে থাকব। অরিন্দম বলল, মা, আমি ঘর ছেড়ে কোথাও যাব না। সে জেদ ধরল। অরিত্রীও বলল, আমি ভাইয়ের সঙ্গে থাকব, ভাই না থাকলে ঘুম আসে না। ওদের কথা শুনে উপায় না দেখে বললাম, ঠিক আছে, এক ঘরে থাকো, তবে আজ থেকে দরজা বন্ধ করবে না। বাধ্য হয়ে ওরা রাজি হলো। পরদিন সকালে বড় দিদি বাড়ি এলেন। সবাই খুশি হয়ে গেল। কথার ফাঁকে তিনি অরিত্রীর বিয়ের প্রসঙ্গ তুললেন এবং কয়েকজন ছেলের ছবি দেখালেন। অরিন্দম ছবি দেখেই বলল, মাসি, এরা অরিত্রীর জন্য একদম ঠিক নয়, ওর জন্য আমার মতো স্মার্ট কাউকে খুঁজুন। দিদি রেগে বললেন,
তোমার বোঝার দরকার নেই, 6 বছরের বয়সের পার্থক্য স্বাভাবিক। অরিন্দম জবাব দিল, 6 বছরের নয়, স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য 2 বছরের বেশি হওয়া উচিত নয়। আমি নিজেই এমন একজন খুঁজে দেব যে অরিত্রীর জন্য একদম উপযুক্ত হবে। অরিন্দমের এই কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগলো। সেখানে অরিত্রীর বিয়ের কথা হচ্ছিল, আর সে নিজেকে পাত্রের সঙ্গে তুলনা করেছিল। তাই আমি তাকে কিছু না বলে বললাম, তুমি এখন তোমার ঘরে যাও। অরিন্দম রুমে চলে যেতেই অরিত্রী তার পিছনে চলে গেল। যখন ওরা দুজন রুমে চলে গেল, তখন আমার বড় দিদি আমাকে বলল, অর্চনা, এই কথাটি আমি তোমাকে 18-20 বছর আগেও বলেছিলাম, যখন তুমি বিয়ে করতে চলেছিলে। তোমার স্বামীর সঙ্গে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তার সৎ ছেলেকে গ্রহণ করা আমার কখনো ঠিক মনে হয়নি। তুমি যদি 2 মেয়ের বাবা এমন একজনের সঙ্গে বিয়ে করতে, তবে সেটাও ঠিক থাকতো, কিন্তু তুমি সৎ ছেলেকেও গ্রহণ করলে, যা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য ছিল না। এখন যেভাবে বাড়ির পরিস্থিতি দেখছি, সেটাও ঠিক মনে হচ্ছে না। তার আচরণে কিছু একটা সমস্যা রয়েছে। আমি আমার বড় বোনকে বললাম, দিদি, তুমি এসব কি বলছো? দিদি বলল, আমি জানি আমার কথা তোমার খারাপ লাগবে, কিন্তু আমি সব সময় সত্য বলি। আমি তোমার ছেলেমেয়েদের ওপর ভরসা করতে পারি না, আর তোমাকেও সতর্ক থাকতে বলছি। অরিত্রীকে আমি জানি, কিন্তু তোমার সৎ ছেলেকে তুমি এখনও পুরোপুরি বুঝতে পারোনি। তাদের নগরে একসঙ্গে পাঠানো তোমার বড় ভুল। নগরে ভাই বোন বন্ধুর মতো থাকে, কিন্তু সম্পর্ক বন্ধুত্বের চেয়েও এগিয়ে যেতে পারে। তুমি কি তাদের ফ্ল্যাটে গিয়েছো? আমি শুধু চাই এমন কিছু না ঘটুক যা আমাদের পরিবারের লজ্জার কারণ হয়। দিদির তিক্ত কথাগুলো শোনার পর আমিও অরিন্দম আর অরিত্রীর আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করলাম। বাড়ির পরিবেশও কেমন অদ্ভুত হয়ে উঠেছিল। অরিন্দম আর অরিত্রী এক মুহূর্তের জন্য আলাদা হচ্ছিল না, আর অরিত্রী যেন আমাকে এড়িয়ে চলছিল। সেই রাতে দিদি বাড়িতে ছিলেন। আমি তার সঙ্গে হলঘরে ঘুমালাম। তবে দিদির কথাগুলো সারা রাত আমাকে অশান্ত করে রাখল। রাত 1:30টার দিকে ঘুম ভেঙে দেখি বাচ্চাদের ঘরের লাইট এখনও চলছে। বিষয়টি দেখে আমি কৌতূহলী হয়ে তাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের বাইরে পৌঁছানোর পর আমি অরিত্রীর গলা শুনতে পেলাম। সে বলছিল, দাদা, তাড়াতাড়ি লাইট বন্ধ করো, মা যদি আমাদের ঘরের দিকে তাকায় তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে। এই কথা শুনে আমি দরজার ফাঁক দিয়ে উকি দিলাম। দেখলাম অরিন্দম অরিত্রীর কাঁধে হাত রেখে তাকে বিছানার দিকে নিয়ে যাচ্ছে। অরিত্রীর হাঁট আর ভঙ্গিমাও যেন একটু অস্বাভাবিক লাগছিল। ঠিক কী ঘটেছিল তা বোঝা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। আমি সেই রাতে তাদের কোনো প্রশ্ন করতে পারিনি, কারণ বাড়িতে আমার বড় দিদি ছিলেন এবং তার সামনে আমি কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইনি। দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথোপকথন স্পষ্ট শুনতে পেলাম। অরিত্রীর কথা মতো অরিন্দম ঘরের লাইট বন্ধ করল, কিন্তু আলো নিবেও কথা বন্ধ হলো না। অরিন্দম বলছিল, নগরের ফ্ল্যাটে আমরা নিজেদের মতো থাকতে পারতাম, সেখানে আমাদের কেউ চিনত না, আর ভাই বোন হিসেবে নজরদারির ভয় ছিল না। কিন্তু এখানে মায়ের নজর সব সময় আমাদের ওপর, কোনো ব্যক্তিগত সময় নেই। অরিত্রী বলল, তুমি ঠিক বলেছ, এখানে বেশি দিন থাকা সম্ভব নয়। যদি মায়ের কানে কিছু পৌঁছে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। মা বারবার আমাকে ডেকে কথা বলার চেষ্টা করছেন। যদি বেশি সময় তার সামনে থাকি, তিনি হয়তো সব বুঝে ফেলবেন। আমাদের দ্রুত নগরে ফিরে যেতে হবে। আমি আর মিথ্যে লুকিয়ে রাখতে পারছি না। এরপর অরিত্রী বলল, অরিন্দম দাদা, কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এই পর্যায়ে আসবে। গত কয়েক মাস ধরে তোমার সঙ্গে ফ্ল্যাটে ছিলাম, আর তুমি সব সময় আমাকে সাহায্য করেছ। সত্যি বলতে, তোমার মতো আর কাউকে আমি খুঁজে পেতাম না। তাদেরই কথোপকথন শুনে আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি আবার ঘরের ভেতরে উঁকি গিয়ে দেখলাম তারা দুজন কাছাকাছি ছিল। আমার খুব ইচ্ছে করছিল ঘরে ঢুকে তাদের থাপ্পড় মারতে, কিন্তু আমি নিজের পরিবারের সম্মান রাস্তায় ফেলতে চাইনি। তাদের কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছিলাম। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। আমি শুধু ভোর হওয়ার অপেক্ষায় ছিলাম। ভোরে কিছু সময়ের জন্য চোখ লেগে এসেছিল, কিন্তু তার মধ্যে আমার বড় দিদি আমাকে জাগিয়ে তুলল। তিনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন এবং বললেন, অর্চনা, তোমার বাড়িতে কি হচ্ছে? অরিত্রী সকাল সকাল ঘর থেকে চাদর নিয়ে গেল কেন? আমি তোমার সন্তানদের আচরণে কিছু ভুল দেখছি। তাড়াতাড়ি করে অরিত্রীর বিয়ে ঠিক করো। আমি তোমার সৎ ছেলের উপর একটুও ভরসা করতে পারছি না। তখন আমি দিদির সামনে মিথ্যে বললাম। আমি নিজেই অরিত্রীকে চাদর ধোয়ার জন্য বলেছিলাম। দিদি আমার কথা বিশ্বাস করলেন, কিন্তু আমার মনে গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। রাতের কথোপকথন এবং তাদের ব্যবহারের উপর ভিত্তি করে আমি ইতিমধ্যেই অনেক কিছু আন্দাজ করতে পেরেছিলাম। সকালে প্রথমে অরিত্রী উঠে ঘর পরিষ্কার করছিল। রাতের কথা শোনার পর আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে কেন সে চাদর ধুতে নিয়ে গিয়েছিল। বেলা প্রায় 8:30 হয়ে গিয়েছিল, কিন্তু আমার বড় দিদি বাড়ি থেকে যাচ্ছিলেন না।
বাচ্চারা বলেছিল যে তারা ক্যাফেতে যাচ্ছে। তখন আমার দিদি শেষমেশ নিজের বাড়ির পথে রওনা দিলেন। আমি বাচ্চাদের ঘরে ঢোকার সুযোগ পেলাম। আমি অরিন্দম এবং অরিত্রীর ব্যাগ তল্লাশি করলাম। অরিত্রীর ব্যাগ থেকে আমি এমন কিছু পেলাম যা দেখে আমার মাথার উপর থেকে যেন আকাশ ভেঙে পড়ল। আমার সন্দেহ নিশ্চিত হয়ে গেল যে তারা সম্পর্কের সব সীমা অতিক্রম করেছে। আমি সেই জিনিসটি হাতে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি বিছানায় বসে মাথা ধরে আছি। এমন সময় পিছন থেকে অরিন্দমের গলা শুনতে পেলাম। সে বলল, মা, আজ সন্ধ্যায় আমরা বেরিয়ে যাচ্ছি, ছুটির দিন শেষ হয়ে গেছে। তার কথা শুনে আমি ক্রোধে ফেটে পড়লাম। উঠে গিয়ে তার কলার ধরে বললাম, অসভ্য, তুই নিজের আসল রূপ দেখিয়ে দিলি। তুই তোর বোনের সঙ্গে, ছি! আমি অরিত্রীর গর্ভবতীর সব কিছু দেখিয়ে বললাম, অরিত্রী গর্ভবতী, আর এর জন্য দায়ী তুই। আমি সব বুঝে গেছি। তোমাদের সমস্ত কাজকর্ম আমার সামনে প্রকাশ হয়ে গেছে। আমি কথা বলতে বলতে আরও রাগে ফেটে পড়ছিলাম। তখনই পিছন থেকে অরিত্রী এসে উপস্থিত হলো। তার মুখ দেখে আমার হাত থেকে গর্ভবতীর কিট পড়ে গেল। অরিত্রী শান্ত কণ্ঠে বলল, মা, দাদার উপর দয়া করে এমন অভিযোগ আনবেন না। তুমি যা দেখেছ শুনেছ তার পেছনের পুরো সত্য তুমি জানো না। হ্যাঁ, আমি গর্ভবতী, তবে এর সঙ্গে দাদার কোনো সম্পর্ক নেই। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। অরিত্রী ধীরে ধীরে বলতে শুরু করল, মা, আমার আগের কর্মস্থলে এক ম্যানেজারের সঙ্গে আমার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর জানতে পারি আমি গর্ভবতী। যখন তাকে জানাই তখন জানতে পারি সে বিবাহিত। তার কথা শুনে আমার দুনিয়া ভেঙে পড়ে। মানসিক যন্ত্রণায় নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু দাদা সময় মতো আমাকে বাঁচায়। অরিত্রী গভীর শ্বাস নিয়ে বলল, দাদা আমার ভরসা, সে আমাকে মানসিক শক্তি যোগায়। যখন গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে ডাক্তার জানান এতে ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন দাদা আশ্বস্ত করে বলেছিল, মা হওয়া নারীর জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি তোমার জন্য এমন কাউকে খুঁজব যে তোমাকে এবং তোমার সন্তানকে ভালোবাসবে। না পেলে আমি নিজেই দায়িত্ব নেব। অরিত্রীর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। নিজের ভুল বোঝাবুঝি ও সন্দেহে লজ্জা পেলাম। এরপর থেকে তার যত্ন নিতে শুরু করলাম এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। মা, আজ সকালে মনে হয় তোমাকে চাদর নিয়ে যা বলেছে সেটাও আমি শুনেছি। এখন মাঝে মধ্যে রাতের বেলা আমার বমি হয়, এতে বিছানার চাদর নোংরা হয়ে যায়, তাই আমি সেটি সকালে ধুতে নিয়ে যাই। মা, প্রেগন্যান্সির কারণে রাতে আমার শরীর খারাপ হয়, অনেক সময় বিছানার চাদর নোংরা হয়ে যায়। সকালে আমি নিজেই সেটা ধুয়ে ফেলি, যাতে তোমার কিছু বুঝতে না হয়। আর দাদা, দাদা শুধু আমার ভাই নয়, তার থেকে অনেক বেশি। তিনি আমার জন্য বাবা, মা আর ভাইয়ের মতো সব কিছু করেছেন। না, দয়া করে তার উপর এমন কোনো অভিযোগ আনবেন না যা তিনি কখনো করেননি। অরিত্রীর মুখ থেকে এই কথাগুলো শুনে আমার নিজের চিন্তাভাবনা নিয়ে খুবই লজ্জা হলো। আমি এতদিন অরিন্দমকে সৎ ছেলে বলে মনে করেছি, কিন্তু সে তার বোনের প্রতি আপন ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসা এবং সম্মান দেখিয়েছে। সে এমন এক পরিস্থিতি খুবই বিচক্ষণতার সঙ্গে সামলেছে, যেখানে না আমার কিছু জানতে হয়েছে, না কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। আমি অরিন্দমের কাছে ক্ষমা চাইলাম, আর অরিত্রীর ভুলের জন্য তাকেও মাফ করে দিলাম। এরপর আমি নিজেই অরিত্রীর যত্ন নিতে শুরু করলাম। অরিন্দম তার প্রতিশ্রুতি রেখেছে। অরিত্রীর জন্য এমন একজন সঙ্গী খুঁজে এনেছেন যিনি শুধু অরিত্রীকেই নয়, তার সন্তানকেও আপন করে নিয়েছেন। এইভাবে অরিন্দম শুধু ভাইয়ের দায়িত্ব নয়, পরিবারের প্রধান হিসেবেও তার কর্তব্য পালন করেছে। গল্পটি শেখায়, বাইরে থেকে দেখেই সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। পুরো সত্য না জেনে সন্দেহ করা সম্পর্ক ও পারিবারিক বন্ধন নষ্ট করে। তাই ধৈর্য ও যুক্তি দিয়ে পরিস্থিতি বোঝা উচিত। অরিন্দমের চরিত্রটি দায়িত্ববোধ ও আত্মত্যাগের উদাহরণ। সে তার বোন অরিত্রীকে সমর্থন দিয়েছে, সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। অরিত্রীর মা অরিন্দমের প্রতি ভুল ধারণা পোষণ করলেও সত্য জানার পর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এটি শেখায় ভুল স্বীকার করা বড় গুণ। অরিন্দমের সহায়তা অরিত্রীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে, দেখিয়েছে বিপদের সময় সঠিক মানুষ পাশে থাকলে জীবন সহজ হয়। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে SMAG চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।